আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত এক বছরে, তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা 6000 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা 24 ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে। এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআর এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে বিএসএফ কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়। এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটি নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে।
ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়। এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলট বিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালে। পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেচ পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়া ভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেওয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট রিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালের কণ্ঠের এক খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। BBC বাংলার খবরে বলা হয়েছে পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 এর খবরে বলা হয়েছে
25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে বিএসএফ এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও। সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরো 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শক, জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা। এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে, এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, দুটি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা, অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি জেভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ জেভ-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কমব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধ বিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, জেভ-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানের ককপিটের আদলে তৈরি কমব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, এই কথা আমরা গত 1 মাস ধরে শুনে আসছি এবং এটি আমাদের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য এই মুহূর্তে খুবই জরুরি। ভারতে যাওয়াটাও খুবই জরুরি, চীনে যাওয়াটা আরো জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আবার আরেকটি, যেটা গুজব বলে মোটামুটি অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু পর্দার আড়ালে কিন্তু এটা নিয়ে আসলে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। সে আলোচনাটা হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যিনি এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা ডিফ্যাক্টো রাষ্ট্রপতি, তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তো তিনিও বাংলাদেশে আসবেন। কোন একটা দূতাবাসের পক্ষ থেকে, হয়তো পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি বোগাজ একটি কথা, কিন্তু আলোচনা হচ্ছে বাংলাদেশে তারা যদি আসেন। তো সেক্ষেত্রে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেটি একেবারে
রিভার্স 180 ডিগ্রি রিভার্স হয়ে যাবে আমাদের রাজনীতি এবং পাক ভারত উপমহাদেশের রাজনীতি। তো সেই বিষয়গুলো যখন ঘটবে সেই সময়টাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, এবং এই জিনিসগুলো আমরা কিভাবে সামাল দেব এবং আমাদের জন্য কি কি পরিণতি অপেক্ষা করছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হচ্ছে সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন সারা দুনিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু। তারা একটা মিলিটারি পাওয়ার গড়ে তুলেছে, আনবিটেন। এখন পর্যন্ত কোনো যুদ্ধ তারা করেনি, কোনো পরাশক্তির সঙ্গে তারা কোনো যুদ্ধ করেনি, কিন্তু যে যুদ্ধগুলো হয়েছে সাম্প্রতিক সময় প্রায় সব যুদ্ধে তাদের প্রযুক্তি, তাদের মেধা, তাদের অর্থ ব্যবহৃত হয়েছে। সেটা আফ্রিকা বলেন, সেটা ইরান বলেন, সেটা শ্রীলঙ্কা বলেন, কিংবা ধরুন এই যে এখন মায়ানমার। তো মায়ানমারে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ অ্যাবসলিউটলি এখানে আমেরিকা এই যুদ্ধটা করছে বিভিন্ন ফ্রন্টে। সেই যুদ্ধের মধ্যে চীনের প্রযুক্তি, চীনের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে মায়ানমারের জান্তা সরকার আজকের দিন পর্যন্ত প্রচন্ড প্রতাপ নিয়ে টিকে আছে। তো কাজে চীন যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, কিন্তু না থেকেও সে তার পাওয়ারটাকে শো করতে পারছে। অন্যদিকে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ যেভাবে চীন নিজে, রাশিয়া এবং একই সঙ্গে ইরান, তারা সম্মিলিতভাবে এই ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার পক্ষে চালাচ্ছে। উত্তর কোরিয়া তো সরাসরি সেখানে হাজার হাজার সৈন্য দিয়ে তারা সাহায্য করছে রাশিয়াকে। আর অন্যদিকে আমেরিকা এবং ফুল ন্যাটো, ইউরোপ, তাদের যত অস্ত্র, যত গোলাবারুদ, যত ভাড়াটিয়া সৈন্য, মানে যা কিছু আছে সবকিছু দিয়ে ভ্লাদিমির জেলেনস্কিকে সহযোগিতা করে এই ইউক্রেন যুদ্ধটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে ইউক্রেনের একটা বিরাট অংশ রুশ বাহিনী দখল করে আছে এবং এই দখল উদ্ধার করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তো বোঝার চেষ্টা করুন যে এই যে যা কিছু গত করোনা সময় থেকে আজ পর্যন্ত এই বিশ্বে ঘটছে, ইনক্লুডিং করোনা সহ, সেই সবকিছু নিয়ন্ত্রণ করছে চীন। এবং ওই সময়টা যখন করোনা হলো তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেই ফেলেছিলেন যে এই করোনা এটি যে বড় আছে, এটা চীনের তৈরি একটা কৃত্রিম জীবাণু, অর্থনীতিকে, বিশ্বকে টালমাটাল করে দিয়ে সারা বিশ্বের ইকোনমি তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে, আমি টিকা ঠিকা কিচ্ছু নেব না। তো সেক্ষেত্রে আসলে ঘটনা যদি চক্রান্তটা তাই হয়ে থাকে, তাহলে এই করোনার যে অভিঘাত, সেই অভিঘাতে পৃথিবীর যত সম্পদ তার একটা বিরাট অংশ চলে গেছে চীনের কাছে। আর এরপরে শুরু হলো ইউক্রেনের যুদ্ধ, তারপরে এখন ইরানের যুদ্ধ। এবং যুদ্ধের ফলাফল তো আপনারা জানেন, চীন এখানে বিজয়ী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা আসার পর চীনের সঙ্গে সে রীতিমতো একটা মানে স্টার ওয়ার তৈরি করে রেখেছে। এর আগে চীনের বড় বড় কোম্পানিকে তারা ব্যান করেছে, চীনের অসংখ্য প্রতিষ্ঠানকে তারা ব্ল্যাকলিস্ট করেছে, চীনকে তারা দেখায় দেবে। এখন সেই চীনের কাছে রীতিমতো নাকে খত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসতে হয়েছে। প্রেসিডেন্ট শি এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক, এক টেবিলে বসা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, এ সব কিছু দেখার আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে চীনের প্রেসিডেন্ট কতটা সুদৃঢ়, কতটা বিজয়ী এবং কতটা দৃঢ়, আর ডোনাল্ড ট্রাম্প কতটা আনপ্রেডিক্টেবল। তার একটা ছবি বা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে যে পাশাপাশি তিনি বসে আছেন, তারপরে শি, চীনের প্রেসিডেন্ট, তো মিস্টার শি জিনপিং। তো শি জিনপিং এর যে ফাইল
সেই ফাইলটির মধ্যে কি লেখা আছে সেটা উঠে যাওয়ার পরে তিনি সেটা উল্টে আবার সেটা দেখলেন। বিভিন্ন রকম ট্রল হচ্ছে এটা নিয়ে। তো এই হলো চীনের অবস্থা। তো সেই চীন থেকে যখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, সঙ্গে সঙ্গে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি বেজিং এ যাবেন, বেজিং সফরে যাবেন, এটা তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন। আর ইতিমধ্যে যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম বিদেশ সফর চীন করবেন না ভারত করবেন এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তো সেক্ষেত্রে চীনে যাওয়ার আগে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, দুটো জিনিস। একটা হলো বাংলাদেশের বহুল প্রতীক্ষিত, কারো কারো কাছে বিতর্কিত, কারো কারো কাছে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া একটি প্রকল্প, সেটা হলো পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ, এটা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো। এই পদ্মা ব্যারেজ সরকার এখানে অ্যাপ্রুভ করেছে। ইট মিনস এই অ্যাপ্রুভ করা মানে ভারতকে লাল কার্ড দেখানো। এটা বাস্তবায়ন হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু এর মাধ্যমে বেজিং এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 2 নম্বর হলো যে ইউনুস জমানাতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটা এশিয়ার বৃহত্তম সামরিক বিমান কেন্দ্র, এরপরে সেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ, তিস্তা ব্যারেজের পাশে আবার ওখানে নীলফামারীতে একটা বড় হাসপাতাল, 1000 বেডের চীনা হাসপাতাল তৈরি করার যে প্রকল্প ছিল সেইগুলো এই সরকার এখন এগিয়ে নেবে। এই কথা এখন সরকারের সব লোক দশমুখে বলছে। ফলে আসলে দিল্লির সাথে সম্পর্কটা হচ্ছে না, দিল্লির সঙ্গে সম্পর্কটা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। আর চীনে যদি তারেক রহমান সাহেব যান, তাহলে সেখানে গিয়ে তাকে নিশ্চয়তা দিতে হবে যে আমেরিকার সঙ্গে সে যে চুক্তি করেছে সেই চুক্তি সে বাতিল করবে, এবং সেই চুক্তি বাতিল করলে চীনের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, সেটাকে ইংরেজি থেকে বলা হয় স্ট্র্যাটেজিক রিলেশন, কৌশলগত সম্পর্ক। এটা সামরিক হতে পারে, এটা সামরিক অবশ্যই হবে, সামরিক অর্থনৈতিক, জাস্ট লাইক শ্রীলঙ্কা, জাস্ট লাইক নেপাল এবং মালদ্বীপ, সেটা হয়ে যাবে। এবং সেটা যদি হয়, তারপরেই আপনি দেখবেন উইদিন 15 দিন বা 1 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, যেটাকে এখন অস্বীকার করা হচ্ছে, তিনি আসবেন না, এবং পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে একটা খবর আপনারা দেখেছেন যে পাকিস্তান বাংলাদেশকে একটা অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ রাফায়েল যে যুদ্ধ বিমান আছে, সেই যুদ্ধ বিমান বাংলাদেশকে দেয়া হয়েছে। এটা মানে বাংলাদেশের যে সামরিক ইতিহাস, কূটনীতির ইতিহাস, এই গত স্বাধীনতার পর থেকে আজ অবধি এটাকে জাস্ট একটা ধাক্কা দিল। এরকম একটা যুদ্ধ বিমান আমরা সেখান থেকে পেলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা দল বেঁধে এখন পাকিস্তানে যাচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনারা যত কথাই বলেন না কেন, পাকিস্তান সিভিল সার্ভিস, পাকিস্তান মিলিটারি সার্ভিস এবং জুডিশিয়ারি সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে, শুধুমাত্র মানে যে ভারতবর্ষে নয়, ভারতের জুডিশিয়ারির চাইতে পাকিস্তানের জুডিশিয়ারি অনেক অনেক ঐতিহ্যবাহী। স্টিল তারা সামরিক শাসন, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, মানে তাদের দেশের ইতিহাস, ধরুন একজন জেনারেল পারভেজ মোশাররফকে অ্যাবান্ডন করে দিল, ক্ষমতাচ্যুত করে দিল। সেই স্বাধীনতার পর থেকে পাকিস্তানের জুডিশিয়ারি যে সকল সিদ্ধান্ত নিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আনবিলিভেবল। তারা যেভাবে ইমরান খানকে বাঁচিয়ে রেখেছে, ইমরান খানকে যেভাবে প্রোটেক্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম কর্তৃত্ববাদী একটা সেনা শাসন যেখানে রয়েছে, সেখানে কোনো জুডিশিয়ারি পারত না, বাট পাকিস্তান জুডিশিয়ারি সেটা পারছে। এরপরে পাকিস্তান সিভিল সার্ভিস, ওখানে পাকিস্তান সিভিল সার্ভিস আমাদের দেশের সেই
সিভিল সার্ভিসের মতো না, যারা গিয়ে মন্ত্রী এমপিদের পাছ হাঁটার জন্য, বগুড়ার মানুষের পাছ হাঁটার জন্য, আগে গোপালগঞ্জের লোকদের পাছ হাঁটার জন্য সারাক্ষণ জিব্বা বের করে থাকে। এরকম আমাদের দেশে যারা সিভিল সার্ভিস, এটা পাকিস্তানের সিভিল সার্ভিস না। সিএসপি মিনস সিএসপি। ওখানে কথা বলতে হলে আপনাকে ওইভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল লিডার ইটস ওকে, আপনি যান, তাফালিং করেন, বাইরে ঘুরেন, আপনি সেখানে ফাটাকেষ্ট হন, অনিল কাপুরের নায়ক হন, ডাজ নট ম্যাটার, সিভিল সার্ভিস কিছু বলবে না। কিন্তু সিভিল সার্ভিসকে যদি কোনো ব্যাপারে ডমিনেট করতে হয় তাহলে আপনাকে ওই ধরনের লেখাপড়া জানতে হবে, সেটা মিলিটারি সার্ভিস হোক আর সিভিল সার্ভিস হোক, ওরা ওই ধরনের একটা যাকে বলে ব্যক্তিত্ব রাখে, যেটা ভারত এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ভারতের সিভিল সার্ভিসও ভালো, কিন্তু নট লাইক পাকিস্তান। 3 নম্বর হলো পাকিস্তানের এডুকেশন। এহসানুল হক মিলনকে সবাই খুব ট্রল করছে। পাকিস্তানের দেশ হলো, শিক্ষার ব্যবস্থা হলো, বিশ্বাস করেন মানব জাতির ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায়? এই পাকিস্তানে, তক্ষশিলা। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক চাণক্য। চাণক্য মানে কৌটিল্য, কৌটিল্য মানে বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত মানে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক। মানব জাতির ইতিহাসে এই যে মৌর্য বংশ প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটারের একটা সাম্রাজ্য, মোর দ্যান 200 ইয়ার্স তারা চালিয়েছে। তো সেই সভ্যতাটা শুরু হয়েছিল এই পাকিস্তানের তক্ষশিলা থেকে। ভারতবর্ষে আর্যরা আসার আগে তারা কয়েক হাজার বছর ধরে একটা সভ্য মানে জাতি, নগর রাষ্ট্র এবং একটা সংস্কৃতি গড়ে তুলেছিল মহেঞ্জোদারো এবং হরপ্পার মাধ্যমে সিন্ধু উপত্যকায়। তো এখানে যখন সভ্যতা, তখন আসলে ব্যাবিলন সভ্যতাটা এত উচ্চ মার্গের ছিল না। কাজে পাকিস্তানকে নিয়ে আপনি ঠাট্টা মস্করা করতে পারবেন না। এখন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, লাহোর বিশ্ববিদ্যালয়, লাহোর হাইকোর্ট, আপনি এগুলো যে ট্রেডিশন, এর সঙ্গে আপনি ইন্ডিয়ার আপনি ধরেন কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আইআইটি, ভারতের যে আইআইটি, মানে এগুলোর সঙ্গে আপনি যতই চিন্তা করেন না কেন, শিক্ষা ব্যবস্থায় পাকিস্তান তারা যে পর্যায়ে গেছে, ইভেন তাদের যে ট্রিটমেন্ট, আমরা তো মানে কিছু হলে চলে যাই ভারতে, এখনো পৃথিবীর যে কার্ডিওলজি সব সারা দুনিয়াতে, লন্ডন আমেরিকা থেকে শুরু করে যত বিখ্যাত মানে ভাস্কুলার কার্ডিওলজি বা উইদাউট জাস্ট কার্ডিওলজি, মানে এই যে রক সংক্রান্ত যত জটিল চিকিৎসা আছে এবং কার্ডিওলজির যত জটিল চিকিৎসা আছে, এই জটিল চিকিৎসা সারা দুনিয়াতে যে কাজগুলো করে এর অলমোস্ট 60% হলো পাকিস্তানি ডাক্তার, যারা সারা দুনিয়াকে ডমিনেট করছে। এদের কাছে দেবী সেটি কিচ্ছু না। আমরা শুধু দেবী সেটি আমাদের কাছে বিখ্যাত। আপনি ইংল্যান্ডের কোনো বড় হাসপাতালে যান, আমেরিকার বড় হাসপাতালে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর হাসপাতালে যান, গিয়ে দেখবেন সেখানকার ভাস্কুলার কার্ডিওলজিস্ট যারা আছেন সব পাকিস্তানি ডাক্তার, প্রিন্সিপাল অথবা প্রফেসর। এবং পাকিস্তানের যে চিকিৎসা ব্যবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না এখানে বসে। দেয়ার ফুড অ্যান্ড এভরিথিং, দেয়ার কালচার, তাদের গান, তাদের মিউজিক, তাদের গোলাম আলী, তাদের মেহেদি হাসান, তাদের নূরজাহান বেগম, ও মাই গড, কল্পনা করতে পারবেন না কোথায় তারা। তো সেই পাকিস্তানে যখন যাচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস এবং তাদের সঙ্গে আমাদের যখন সামরিক মহড়া হবে, এটা রাজনীতির একটা কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেবে। এখন যেটা আছে সেটা হলো আমরা ভেস্ত দোজখের মাঝামাঝি আছি। আমরা চীনের দিকে দৌড়ানোর চেষ্টা করছি, দিল্লির দিকে দৌড়ানোর চেষ্টা করছি, তারপর আমেরিকাতে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমাদেরকে ওন করছে না, নোবডি। কিন্তু সামনে যে
বেইজিং সফরে যদি তারেক রহমান সাহেব বেইজিং এর সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন আসেন, তাহলে বেইজিং, তারপর পাকিস্তান এবং এই সংক্রান্ত একটা লবি তৈরি হয়ে যাবে, ইনক্লুডিং নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এটাও অনেকটা সমাধান হয়ে যাবে। এইগুলো একটা। কিন্তু সমস্যা হয়ে গেছে ভারত এবং আমেরিকা ছাড়বে না। এখানে রাশিয়া নিউট্রাল থাকবে, কিন্তু ভারত এবং আমেরিকা হ্যামারিং করতে থাকবে এবং সেটা আমাদেরকে ফাইট করতে থাকবে। এইগুলো এক। কিন্তু অন্যদিকে যদি আমরা এই মুহূর্তে আবার সেই আমেরিকার চুক্তি রাখি, আমেরিকার চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে যতটুকু ব্যবহার করা দরকার আমেরিকা ব্যবহার করবে, ব্যবহার করে সরকারকে ছুঁড়ে ফেলে দেবে এবং এই আমেরিকাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনবে। লিখে রাখেন। যদি চীনকে সে ম্যানেজ করতে না পারে, তাহলে তাকে যেতে হবে, সরকারকে যেতে হবে। দ্যার ইজ নো অপশন। এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। সেই জিনিসগুলো এখন কুকিং হচ্ছে ভীষণ রকম, পর্দার আড়ালে এগুলো টকবক টকবক করে ফুটছে। সেই ফুটন্ত জায়গার মধ্যে দিল্লি নাকি পিন্ডি, ওয়াশিংটন নাকি বেইজিং, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত এই সম্পর্কটা তৈরি করে ফেলতে হবে। দেরি করা যাবে না। ওয়ান ওয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।